ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and alcohol consumption is injurious to health. It causes cancer. নমস্কার শ্রোতা বন্ধুগণ, অভিজিৎ স্টোরিজোন অডিও স্টোরি চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য রাজশেখর বসুর লেখা মহেশের মহাযাত্রা। রাজশেখর বসু জন্মগ্রহণ করেছিলেন 16ই মার্চ 1880 সালে, মৃত্যু 27শে এপ্রিল 1960 সালে। পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার এবং ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। আজকের গল্পের চরিত্রে কেদার চ্যাটার্জি, নগেন, বিনোদ, মহেশ মিত্র, হরিনাথ কুণ্ডু, দীনবন্ধু বাচস্পতি, যদু সান্যাল মহেশ মিত্রের চাকর। অভিনয়ে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে অভিজিৎ। পোস্টার ডিজাইন সায়ন্ত। শুরু করছি আজকের গল্প, রাজশেখর বসুর লেখা মহেশের মহাযাত্রা। তোমরা সামান্য একটু বিদ্বেষী খেয়ে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আর একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত ব্যক্তি এরাও আছেন, ব্যাম্বদত্তি স্কন্দকাতাও এরাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তাঁর শালা নগেন বলল, আচ্ছা বিনোদদা, আপনি ভূতে বিশ্বাস করেন? বিনোদ বলল, যখন দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ কি না কিছুই বলতে পারি না, বুঝলে? চাটুর্য মশাই বললেন, এই মধ্যে দিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, টার্কির আর বলডুইনকে দেখেছ? তবে তাদের দিয়ে অত মাতামাতি করো কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে, হার মানছি চাটুর্য মশাই। এত বাক্য মানতে হয়? আরে প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? সে ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামিতে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? বেশি জ্ঞাঠামি করিসনি। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরো কিছু, তোমরা ভাবো সবাই উঠি মানুষ, তাই তো? তা নয়, তাদের ভেতর সর্বদাই 2-10টা ভূত পেয়ে যাবে, তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন আমাদের মহেশ মিত্র। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরে চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বললেন, কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই, কি হয়েছিল বলুন না। চাটুর্য মশাই হুকোটা হাতে তুলে আরম্ভ করলেন। 30-40 বছর আগেকার কথা, বুঝলে? মহেশ মিত্র তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচন্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছু
কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিঁদুর উন্নতির আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা বলতে পারতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন আর না মানুন, ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আবুদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করে তুলতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতির চর্চা এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকারও হয়নি। দু একটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয় আলোচনা করবার সময় ছিল না। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কিনা। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কিনা। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভটা জানিয়েই হোক, মহেশ আর হরিপদ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে নিয়ে এসে হাজির করতেন। কারণ এই নিয়ে তর্ক করাটা তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনাটা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরিয়ে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলে মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতো লোকের তো লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে বংড়ে 200, তাতে ইহকালের কটা শখই বা পূর্ণ হবে? তাই তো পরকালের আশায় বসে আছে। আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? হ্যাঁ, স্বর্গের তুমি জানোই বা কি? সমস্তটাই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলু কুলু বইছে, আর তার ধারে ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাটির মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, রসগোল্লা, কাটলেট, উঠি হাবাজি সব রকম ফলই আছে। ছেড়ো আর খাও। জোনা কতক ছোকরা দেবদূত গোলাপি উন্ডি গায়ে দিয়ে সুতার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলে ফটাফট খুলে দেবে। ওই হোতা কুঞ্জ ঝাঁকিয়ে 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 অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান দেখো, আর কালোয়াতি যাও তো নারদমুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্তই গাঁজা, পরলোক, আত্মা, ভূত, ভগবান কিচ্ছু নেই। ক্ষমতাকে প্রমাণ করো। তর্কটা এবার জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষ, কেউ আবার অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে তো চলে না। মহেশ মিত্তির বললেন, কেউ নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠে চাপড় মেরে বললেন, লেগে যাও,
তারপর মহেশবাবু ফুল স্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটা বিরাট অঙ্ক কষতে লাগলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন ঈশ্বর ইজুকাল টু 0, আত্মা ইজুকাল টু ভূত ইজুকাল টু স্কোয়ার রুট অফ 0। বাচস্পতি মহাশয় বললেন, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হলো, এ হলো গিয়ে দুস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার কাছে আসে না। বাচস্পতি যদি ওই ভগবান দেখাবার ভাব নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূত দেখাও না, একটার প্রমাণ পেলে সমস্তটাই মেনে নিতে রাজি আছি। হরিনাথ বললেন, এই কথা। আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়েছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলার নতুন খালের ধারে চলো, পোস্টা পোস্টি ভূত দেখিয়ে দেবো। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না, বলে দিলুম। হ্যাঁ, আর যদি দেখাতে না পারো? আমার কান কেটে দিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক আমি কাটবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, আরে কাটাকাটির কি দরকার, সত্যের নির্ণয় হলেই তো হলো নাকি। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছালেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কয়েক খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগল। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায় কি পড়ে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবীতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করে নেন। এইসব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়ীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম 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 শ্রীরাম রাম 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 রাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না, কি হলো বলো। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা জল গোলা মহেশের মাথায় এসে পড়ল। তখন
সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকে, আগে আগে মানি সব মানি বলছি মানি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়ালো হঠাৎ তার কেমন একটা খেয়াল হল। ধাঁ করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিলে, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিণীদের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে, বলি স্যার। হরিনাথের মুখে রাম নাম ভিন্ন অন্য কথা নেই। পিছনে দুটো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুক করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটা ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে নিয়ে চোঁচা দৌড় মারলে। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন, চোর। হরিনাথও পাল্টা একটা কিল মেরে বললেন, আমক। নিজের নিজের পিঠে হাত বোলাতে বোলাতে দুই বন্ধু বাড়িমুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়ে ছিল তারা মনে মনে বললে, আজি রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত স্যাম্পুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জাতি নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার তো উদ্দেশ্য ভালোই ছিল, মহেশকে রিফর্ম করার জন্য। যদি একটু ইয়ে করে থাকি তাতে দোষেরটা কি? হাজারো ও তো আমার বন্ধু। মহেশ বাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল সাহেব বললেন, মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজে ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়ার শক্ত স্যার। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন। তাঁরা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচন্ড রাগ। হতভাগা, একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়া চুরির দ্বারা, সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পায়নি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করার জন্য অন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ আবার কবিতা লেখে। একটা তুচ্ছ কোঁচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেললেন। মা নিষাদ প্রতিষ্ঠাং তামা ইত্যাদি। তারপর 7 কাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তি চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না। কিন্তু আজ তাঁরও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই
বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু, খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতো করে ভাবলেন, হ্যাঁ, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা মাত্র। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে, এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো, কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু আবার লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোড়ে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকেই রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষ 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তরি করি কাত, পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বললে, বাবু, চাকরি যে হবে, জুতো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে, পিঠে মারি চর, মুখে গুঁজি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক বিপত্তি। হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জ্যান্ত পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা বোধ হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতেই প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন সেটাও জানা উচিত। তিনি দেশি বিদেশি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হয়ে উঠল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি লিখেছেন, কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থেকেই থাকে, খাঁচায় পুড়ে দেখা না বাবু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেত চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হল যে
ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাং চাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরই তার রাগ হতে লাগলো। ডাক্তার বললে, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুরে বইগুলো। যা মানেন না তা চর্চা করেন কেন? হ্যাঁ, কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখদর্শন পর্যন্ত করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে তার বাবু তাকে ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড্ড খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুরও ভয় নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলাম, কিন্তু ভেবো না যে আমার মত কিছু মাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকে ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে, সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। দেশের গন্ধ আর 5 সের সোডা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। হরিনাথ, চললুম। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় আসতো না। বড়দিনের বন্ধ। কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ পড়লেন মহাবিপদে। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জোনাকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের উপরই ভরসা। ওই বেলেল্লা হতবেগার লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? এই বলেই তারা সরে পড়লেন।
হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা সাইনবোর্ড টাঙানো ছিল, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণ দিবারাত্র সস্তায় সৎকার করেন। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। বল হরি হরি বল, 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 বল হরি। অমাবস্যার রাত্রি, তার উপরে আবার কুয়াশা। হরিনাথের দল করওয়ালি স্ট্রিট ধরে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমশই ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, অমনটা হয়েই থাকে, মানুষ মরে গেলে তার ওপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরাও সকলে সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকরাশি বললেন, ঢের ঢের মরা বইছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? বাবু, 15 টাকায় হবে নি, আরো 5 টাকা লাগবে। হরিনাথ তাতেই রাজি হলেন, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে টামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করেছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাফার মুড়ি দিয়ে একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁধ দিই? হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1 আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। আর তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রীর সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বললে, বকরা চাই না, বকরা চাই না, চাই না। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন, কালো র্যাফার গায়ে দিয়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন
এবার পাকরাশি রেহাই পেলেন। খাট চলেছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহরের লোক স্বার্থপর? আবার একজন সহায়, সেই কালো র্যাফার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই। বললেন, চলো চলো চলো। আবার যাত্রা, আরো একটু জোরে। তারপর আবার ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাফার গায়ে। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হওয়ার শক্তি নেই। সে বলল, ওঠাও ওঠাও, খাট জলদি ওঠাও, জলদি ওঠাও। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে। খাট হন হন করে চলছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে আরে অত তাড়াতাড়ি কেন? এই একটু আস্তে। এই কিন্তু কেই বা শোনে কার কথা? ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে আরে থামো। তাই ভাই, এই কোথায় যাচ্ছ? কোথায়? এই দাঁড়াও না, এই বিডেন স্ট্রিট পার হয়ে গেল তো। এই লোকগুলো কি শুনতে পায় না নাকি? ও পাকরাশি, থামাও না ওদের। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক। ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছে। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়াচ্ছে। এই দাঁড়াও, এই ভাই, দাঁড়াও, এই শুনতেও পায় না নাকি? এই ভাই দাঁড়াও। কর্নওয়ালিস স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত রাস্তা ফুটে উঠেছে। এ পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, এই থামো, এই থামো থামো থামো। ও কি, ও কি? ও কি? খাটের ওপর উঠে বসেছে কে? মহেশ। হ্যাঁ, মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত কাঠের উপরে খাড়া হয়ে দাঁড়িয়েছে। পিছনে ফিরে লেকচারের ভঙ্গিতে হাত মেরে কি বলছে। দূর দূরান্ত থেকে মহেশের গলায় আওয়াজ এলো, হরিনাথ, হরিনাথ, ও হরিনাথ, হরিনাথ। কি কি? এই যে আমি, এই যে। ও হরিনাথ, আছে আছে, সব আছে, সব সত্যি। হরিনাথ, হরিনাথ। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে, সব আছে। হরিনাথ। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান করে দিলে।
তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। পিণ্ডে দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিন্ডি দাদন খায়ও পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিন্ডি ঠিককে ফিরে এলো। তার মানে? মহেশ পিন্ডি নিলেন না, অথবা তাকে নিতে দিলেন না। আশ্চর্য! মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতেই গঠিত আছে, কিন্তু কাজ কিছু হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রেরই সাহস হয়নি। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রশ্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন দুপ দাপ শব্দ শুরু হলো যে সবাই ভয় পেয়ে পালালেন। সেই থেকে মহেশ পাণ্ডের নাম কেউ করে না। নমস্কার, শেষ করলাম আজকের গল্প মহেশের মহাযাত্রা, লেখক রাজশেখর বসু। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান। আবার ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন। নমস্কার।